হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে অস্থির হয়ে অপেক্ষা করছেন আয়শা, হাসনা, শিশির আর হামিদ। ঈদের ছুটি থাকায় সরকারি হাসপাতালের আজকে ঢিলেঢালা ভাব। মোহাইমেন সাহেব নিজে ইমার্জেন্সির ভেতরে রয়েছেন বেলির চেকআপের জন্য। সিনিয়র ডাক্তার হওয়ায় তাকে এই সুযোগটা দেওয়া হয়েছে, কারণ বেলির এই নাজুক অবস্থায় উনি আর কাউকে ভরসা করতে পারছেন না। তলপেটের প্রচণ্ড ব্যথায় গাড়িতেই বেলি জ্ঞান হারিয়েছে। হাসপাতালের আনার পরে ওকে স্যালাইন সহ আনুষঙ্গিক মেডিসিন দেওয়া হয়েছে। ওষুধের প্রভাবে বেলি এখনও অচেতন। হাসনা চোখ বন্ধ করে শুধু দপড়ছেন। বেলির মুখ থেকে রক্ত বেয়ে পড়ছে, এই দৃশ্যটা যেন তার আত্মাকে কাঁপিয়ে দিয়েছে। সবেই তো সুখের দুয়ার খুলেছিল ওই হতভাগের সামনে। কি থেকে কি হয়ে গেল? এমন ফুলের মতো নাজুক মেয়েটার কপালে এত যন্ত্রণা কিভাবে আসলো? আয়শা বেগম কি বলে হাসনাকে সান্ত্বনা দেবেন বুঝে পান না। মনে হচ্ছে এক অপ্রতিরোধ্য অভিশাপ তাদের সব আকাঙ্ক্ষাকে দুমড়ে মুছে দেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। এত অসহায় কেন লাগছে ওই দানবের সামনে নিজেদের? আয়শা তাকিয়ে দেখেন একদম কর্নারের সিটে অর্ক বসে আছে চুপ করে। বেলিকে ইমার্জেন্সি ওয়ার্ডে পাঠানোর পর থেকেও একটা শব্দ উচ্চারণ করেনি। এমনকি একবার উঠে এসে বেলিকে দেখতেও চায়নি। ওর পাঞ্জাবির বুকের কাছে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে। অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করেই প্রাইভেট কারে বেলিকে হাসপাতালের নিয়ে এসেছে অর্ক। শিশির ড্রাইভ করেছে আর ব্যাকসিটে অর্ক বেলিকে বুকের সাথে জড়িয়ে বসেছিল। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে বেলি শুধু চিৎকার করছিল। সে সাথে খামচে ধরছিল অর্ককে। শিশির অসহায়ের মতো তাকিয়ে দেখছিল অর্ক কিভাবে নিজের কষ্ট, ভয়, উৎকণ্ঠা ভুলে বেলিকে সামলানোর চেষ্টা করে যাচ্ছিল। বেলি যখন অজ্ঞান হয়ে যায় অর্ক কিভাবে পাগলের মতো ওকে জড়িয়ে ধরে কান্না করছিল। অথচ হাসপাতালের আসার পরেও একদম নিশ্চুপ হয়ে গেছে। অর্ককে দেখে কেউ বুঝতে পারবে না আসলে ওর মাঝে কোন ঝড় বয়ে চলেছে। ভয়ানক ঝড়ের আগে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায় অর্ককে দেখে ঠিক তাই মনে হচ্ছে। হামিরের ইশারায় শিশির এসে অর্কের পাশে বসল। একটা পানির বোতল ওর হাতে দিয়ে বলল, একটু পানি খেয়ে নে, ভালো লাগবে। অর্ক যেন শুনেও শুনল না। মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে রইল। শিশির দেখল অর্কের হাতের অবস্থা খুব খারাপ। বেলির নখের আঁচড়ের জায়গায় জায়গায় চামড়া উঠে গেছে। গভীর ক্ষতগুলো থেকে এখনো রক্ত বের হচ্ছে। ড্রেসিং না করালে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্ক, ওঠ, তোর হাতের অবস্থা ভালো না, এখনই ড্রেসিং করা দরকার। অর্ক না কোনো কথা বলে আর না রিয়েক্ট করে। এমনভাবে বসে আছে যেন চারপাশের কিছুই ওকে স্পর্শ করছে না। ওয়াকিল নার্সকে বলে স্যানিটাইজার আর কটন বল নিয়ে আসে। শিশিরের হাতে দিয়ে ইশারা করে লাগাবার জন্য। বোন জামাইয়ের কথা মতো শিশির তাই করল। ওই রকম ক্ষতবিক্ষত চামড়ার ওপর স্যাভলন দিতেও ওর হাত কাঁপছিল। কিন্তু এবারও অর্ক নির্বিকার। ড্রেসিং করা থেকে শুরু করে ব্যান্ডেজ করা পর্যন্ত সময়টাতে একটাবারের জন্য ওর চোখের পলক পর্যন্ত পড়ল না। অর্কের এমন অবস্থা দেখে শিশির আর ওয়াকিল দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ে। হামির অর্কের কাছে এসে কথা বলার জন্য মাত্র পা বাড়িয়েছেন, ঠিক ওই সময় মোহাইমেন বের হন ইমার্জেন্সি ওয়ার্ড থেকে। তার মুখে দুশ্চিন্তার ঘনঘটা। মোহাইমেন এসে সোজা হাসনার সামনে দাঁড়ান। গম্ভীর কণ্ঠে বলেন, বেলির এমন পেটে ব্যথা কতদিন থেকে? এভাবে আর কখনো ব্লিডিং হয়েছিল? কতদিন যাবত ওর খাওয়া দাওয়ায় অরুচি চলছে? মোহাইমেনের একের পর এক প্রশ্ন শুনে হাসনা ভড়কে যান। কি হয়েছে বেলির? বড় ভাই এভাবে কেন প্রশ্ন করছেন? ভাইয়া, ওর কি হয়েছে? বেলি ঠিক আছে তো? হাসনাকে কান্না করতে দেখে আয়শা এসে তাকে ধরেন। স্বামীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে জানতে চান বেলির আসলে কি হয়েছে। মোহাইমেন তার পেশাগত জীবনে এত কঠিন সমস্যায় পড়েননি। চিকিৎসক হিসেবে রোগীর পরিবারকে সর্বোচ্চ খারাপ কথা বলার অভিজ্ঞতা তার অনেক আছে। কিন্তু আজকে নিজ পরিবারের সামনে তার অসহায় লাগছে। বাকি সবাইকে কি বলবেন যেখানেই নিজেকে সামলাতে পারছেন না। বেলির অবস্থা ক্রিটিক্যাল। ব্লাড টেস্টের রিপোর্ট এখনও হাতে আসেনি। সেটা আসলে পুরোপুরি কনফার্ম হওয়া যাবে। তবে বাকিটুকু বলতে মোহাইমেন সাহেবের আসলেই গলা কাঁপছে। তবে তবে কি ভাইয়া? হাসনা আয়েশার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন। ও বুবু, ভাইয়াকে বলো না সত্যিটা বলতে। কি হয়েছে আমার মেয়ের? হামির এসে মোহাইমেন সাহেবের মুখোমুখি দাঁড়ান। ভাইয়ের কাঁধে হাত দিয়ে বলেন, ভাইয়া, তোমার সত্যিটা বলা উচিত। খারাপ হলেও সেটা লুকানোর আর কোনো মানে হয় না। বেলির কি হয়েছে? হামির, ইউএসজি রিপোর্ট খুব খারাপ এসেছে। বেলির লিভারের অবস্থা একদম ঠিক নেই।
যেটা আমরা সন্দেহ করছি ব্লাড রিপোর্ট আসার পরেই কনফার্ম করে বলা যাবে। বাট রাইট নাও শি ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন। ভাসুরের কথা শুনে হাসনা হাউমাউ করে কান্না করে ওঠেন। আয়শা দুঃখ হাত দিয়ে আগলে ধরেও তাকে সামলাতে পারেন না। শিশির এসে ছোটমাকে চাপটে ধরে। মোহাইমেন সাহেব অর্কের দিকে তাকিয়ে দেখেন ও চুপ করে বসে আছে। উঠে এসে বেলির কথা জানতে পর্যন্ত চাইছে না। এই অর্ককে তার কাছে ভীষণ অচেনা লাগছে। ছেলের এই মৌনতা এক অদ্ভুত ভয়ের সৃষ্টি করছে আয়শা আর মোহাইমেনের মাঝে। হঠাৎ অর্ক উঠে দাঁড়ায়, হামিরের দিকে তাকিয়ে বলে, চাচু, আমি না আসা পর্যন্ত তুমি এখানে থাকো। প্লিজ, যতক্ষণ আমি না আসি তুমি এখান থেকে কোথাও যাবে না। হামির অবাক হয়ে ভাতিজার হাত ধরে বলেন, তুই কোথায় যাচ্ছিস? এই মুহূর্তে এখানে তোর দরকার সবচেয়ে বেশি। মোহাইমেন সাহেবও ছেলের কাছে গিয়ে বললেন, অর্ক, হাইপার হো না। দিস ইজ নট দি রাইট টাইম। ব্লাড রিপোর্ট আসা পর্যন্ত তুমি কোথাও যাচ্ছ না। অর্কের চেহারা যতটা শান্ত দেখাচ্ছে সবার কাছে ততটাই ভয়ানক লাগছে ওকে। বাবার দিকে তাকিয়ে অর্ক দৃঢ় স্বরে বলল, বাবা, আমাকে যেতে হবে এখন। যা ব্লাড টেস্টের রিপোর্টে আসবে যদি আমার ভুল না হয়ে থাকে তো সেটা বেলি অলরেডি জানে। আর আমি ওর জানাটাকে সবার আগে আমার মতো করে জানতে চাই। কিন্তু অর্ক, তুই এত কনফার্ম হয়ে কিভাবে বলছিস যে বেলি সব জানে? নিজের বউকে হারে হারে চেনা হয়ে গেছে আমার। বিশ্বাস করো, আমাকে কষ্ট দিয়ে মারবার একটা সুযোগও হাতছাড়া করবে না। তোমরা থাকো এখানে, আমি আসছি। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে অর্ক ঝড়ের বেগে বের হয়ে যায়। শিশির আর ওয়াকিল দৌড়ে যেও অর্ককে আটকাতে পারে না। ও তার আগেই গাড়ি নিয়ে বের হয়ে যায়। হাসপাতাল থেকে বাসায় আসার পথটুকু সম্ভবত অর্কের জীবনের সবচেয়ে দীর্ঘ আর ঝুঁকিপূর্ণ ছিল। যে স্পিডে অর্ক গাড়ি চালিয়েছে তাতে নেহায়েত ভাগ্যের জোরে ও দুর্ঘটনা এড়িয়ে বাসায় পৌঁছাতে পেরেছে। রহমান সাহেব বৈঠকখানায় বসেছিলেন। সাথে আসিফ আর শিউলি, মোহনা আর সামারা বাচ্চাদের সামলাচ্ছিল। অর্ককে দেখেই রহমান সাহেব বললেন, অর্ক, ভাই আমার, তুমি আয়শা পড়ছো? বেলি কই? ওর কি হয়েছে? অর্ক আসিফ আর রহমান সাহেবের দিকে তাকিয়ে শুধু বলল, আমাকে একটু সময় দাও, তারপরে সব বলছি। সবাই অবাক হয়ে দেখল অর্ক পাগলের মতো দৌড়ে ছাদে গেছে। প্রত্যেকের মনে আতঙ্ক আর চোখে প্রশ্ন। কিন্তু অর্ক সেসবের তোয়াক্কা না করেই চলে গেল। চিলিকোঠায় এসে অর্ক প্রথমেই আলমারি খোলে। অস্থির হাতে বেলির জামাকাপড়গুলো টান দিয়ে ফেলে দেয় আর খুঁজতে থাকে সেই কাঙ্ক্ষিত সত্য। অর্ককে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। জামার নিচে লুকিয়ে রাখা মেডিকেল ফাইলটা ওর চোখের সামনে আসে। সেদিন যখন অর্ক নিজের গিফট খুঁজছিল বেলির আলমারিতে তখন এই ফাইলের একটা কোণা ওর চোখে পড়েছিল। কিন্তু কাপড়ের নিচে থাকায় এটা যে মেডিকেল ফাইল সেটা অর্ক বুঝতে পারেনি। অর্ক কাঁপতে থাকা হাতে ফাইলটা তুলে নেয়। গত 3 ঘন্টা ও নিজেকে কিভাবে স্বাভাবিক রেখেছে সেটা বলতে পারবে না। এমন লাগছিল যেন অর্ক একটা ঘোরের মধ্যে ছিল, একটা ধাক্কা লাগবে আর সেই ঘোর ভেঙে যাবে। কিন্তু মোহাইমেন সাহেবের কথা শুনে বুঝতে পেরেছে যা ও ঘোর ভেবেছিল সেটা ছিল আসলে এক বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস, এক অন্ধকারাচ্ছন্ন সত্যের উন্মোচন পর্বের সূচনা। অর্ক চোখ বন্ধ করে কয়েকবার জোরে জোরে শ্বাস নেয়। তারপর ফাইলের ভেতর থেকে রিপোর্টগুলো বের করে চোখের সামনে মেলে ধরে। অর্কের মনে হচ্ছিল জ্যান্ত পশুর শরীর থেকে চামড়া খুলে নিলে যেমন লাগবে ওর পুরো অস্তিত্ব জুড়ে সেই যন্ত্রণা ছড়িয়ে পড়েছে। ঝাপসা চোখের পলক ফেলে অর্ক যেন অশ্রুদের বয়ে চলার পথ করে দিল আর নিজেকেই নিজে বলল, বেলি আমাকে এত বড় ধোঁকা দিল অথচ আমি কিছুই টের পেলাম না। এভাবেও বুঝি কেউ কাউকে ঠকায়। বেলিকে ঘণ্টাখানেক আগে কেবিনে শিফট করা হয়েছে। এতক্ষণ ধরে স্যালাইন চললেও কিছুক্ষণ আগে নার্স সেটা অফ করে গেছে। ওর মাথার কাছে বসে হাসনা কান্না করছেন। সন্তানের এমন রোগসজ্জা যেন শত্রুকেও দেখতে না হয় সেই প্রার্থনা করছেন বারংবার। আরেক পাশে আয়েশা বেগম বসে দোয়া পড়ছেন। মোহাইমেন গেছেন ডাক্তারদের সাথে কথা বলতে। বাকিরা বাইরে অপেক্ষা করছে। আস্তে আস্তে করে বেলি চোখ মেলে। জ্ঞান ফেরার সাথে সাথে যেন তীব্র ব্যথাটা আমার মাথা চাড়া দিয়ে উঠতে চায় কিন্তু ওষুধের প্রভাবে পারে না। বেলি পূর্ণ দৃষ্টি মেলে প্রথমেই যাকে খুঁজছিল তার দেখা না পেয়ে মৃদু স্বরে বলল, মা, অর্ক কোথায়? ও এখানে নেই। অর্ক কোথায় গেছে? বেলি উঠে বসতে চায় কিন্তু হাসনা আর আয়শা বাধা দেন। কিন্তু বেলি শুনতে চায় না তাদের কথা। ওর মন বলছে এখনই অর্কের কাছে যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। মা, অর্ককে ডাকো। ও আমাকে রেখে কোথায় গেছে?
আমি ওর কাছে যাব। হাসনা মেয়ের মাথায় হাত দিয়ে বলেন, আর কত পাগলামি করবি, এবার তো একটু শান্ত হও। বেলি হাসনার হাত ধরে বলল, মা, তুমি শুধু এটা বলো অর্ক কোথায়, আমাকে ওর কাছে নিয়ে চলো। এমন সময় থমথমে মুখ নিয়ে হামির আর মোহাইমেন ঢুকলেন কেবিনে। বেলি তাকিয়ে দেখল বড় বাবা আর হামির চাচু দুজনের চোখে পানি। বেলির কাছে এসে মোহাইমেন কান্না চেপে বললেন, এটা তুই কি করলি, মা? কিভাবে করলি এত বড় অঘটন? আয়শা আর হাসনা বুঝতে পারেন না মোহাইমেন সাহেবের কথা। দুজনের চোখের ভয়ের জিজ্ঞাসা। হামির আয়শাকে বললেন, ভাবি, বেলিকে ঢাকায় নিতে হবে ইমিডিয়েটলি। তোমরা বাসায় যে সব গোছকাজ করো। আয়শা বেগম যেন যন্ত্রণায় কাতরে উঠলেন, কি বলছিস তুই, হামিদ? বেলির কি হয়েছে যে ঢাকায় নিতে হবে? ব্লাড টেস্টের রিপোর্ট তো কালকে আসবে। তাহলে তোরা এখন কেন এসব বলছিস? হাসনা এসে মোহাইমেন সাহেবের কাছে হাত জোর করে অনুরোধ করলেন, ভাইয়া, আপনারা কিছু খুলে বলছেন না কেন? আমার মেয়ের কি হয়েছে? বেলি হঠাৎ জোর গলায় বলে ওঠে, আমার কিছু হয়নি। গ্যাসের সমস্যা থেকে পেটে ব্যথা হয়েছে। ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আমাকে তোমরা বাসায় নিয়ে চলো। বেলি হাতের ক্যানোলা থেকে স্যালাইনের নল খুলে ফেলে। হাসনা আর আয়শা বাধা দিতে চাইলেও শোনে না। হামির বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমাদের এখন বেলিকে নিয়ে বাসায় যাওয়াটাই ঠিক হবে। আসিফ ভাই বাসায়, ওখানে সবার সাথে কথা বলে ফাইনালি কি করা যায় সেটার সিদ্ধান্ত নিতে হবে। মোহাইমেন সাহেব মাথা নেড়ে বললেন, ঠিক বলেছিস। আসিফের সাথে কথা না বলে কিছু করা যাবে না। অর্ক ফিরেছে না, ও কোথায় গেছে কেউ জানে না। ফোন সুইচ অফ। আয়শা আর হাসনার কি হয়েছে সঠিকভাবে বুঝতে না পারলেও এটা আজ করতে পারছেন সাংঘাতিক কোনো অঘটন ঘটতে যাচ্ছে। অন্যদিকে অর্কের কোনো খবর নেই শুনে বেলির কলিজার পানি শুকিয়ে গেল। ওর চিন্তাই করতে পারছে না অর্ক যদি সব জেনে ফেলে তাহলে এর পরিণতি কি হবে। বেলি হাসনার হাত ধরে বেড থেকে নামে। বড় বাবা আর চাচুর দিকে তাকিয়ে ইশারা করে এখনই কিছু না বলার, মুখ ফুটে শুধু অনুরোধ করল, আমাকে বাসায় নিয়ে যাও প্লিজ। সারাদিন রৌদ্রোজ্জ্বল থাকলেও রাতের আকাশে ঝড়ের পূর্বাভাস। প্রকৃতিও যেন থমকে আছে অনাকাঙ্ক্ষিত কোনো অনাচার ঘটার অপেক্ষায়। কিছুক্ষণ পরেই শুরু হলো ভারী বর্ষণ, সেই সাথে শিলাবৃষ্টি। একে তো ঈদের ছুটি আর এমন ভয়ানক দুর্যোগপূর্ণ আবহাওয়া জনমানবহীন রাস্তাটাকে যেন পুরাই নিঃস্ব পথিকের মতো দেখাচ্ছে। বাসা থেকে বের হয়ে অর্ক হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। এখানে একটা দিঘি আছে, চারপাশে গাছপালা দিয়ে ঘেরা থাকে বলে দিনের আলোতেও একটু গা ছমছম করে। তাই তো লোকজন কম আসে। আর এখন তো রাত, একদম ভুতুড়ে লাগছে সবকিছু। কিন্তু বিরূপ প্রকৃতি, এই হৃদয়ে কাঁপানো পারিপার্শ্বিকতা কোনো কিছুই যেন অর্ককে স্পর্শ করতে পারে না। বেলির রিপোর্ট দেখার পরে বাসা থেকে ও কিভাবে বের হয়েছে, এতটা পথ কিভাবে হেঁটে এসেছে কেউ জানতে চাইলে অর্কের কাছে কোনো জবাব নেই। মৃত্যুর মতো ভয়ানক এক স্থবিরতা ওকে আচ্ছন্ন করে রেখেছে। কিছুক্ষণ আগে ডান পায়ে একটা বড় কাঁটা জাতীয় কিছু ঢুকেছে। তখন যে অর্ক খেয়াল করলো ও খালি পায়ে বের হয়েছে বাসা থেকে। পায়ের ক্ষত থেকে চুইয়ে চুইয়ে রক্ত বের হচ্ছে। সেটা দেখে অর্ক হাসতে থাকে। বেলি, তোমার নাম ফুলের নামে রাখা উচিত হয়নি। তুমি ফুলের মতো কোমল নও, বরং পাথরের মতো পাষাণ যে শুধু আঘাত করতে পারে, যন্ত্রণা দিতে পারে। আর যখন প্রশ্ন আসে আমার, তখন শুধু রক্ত ঝরাতে পারে। আমার করা একটা ভুল তুমি মাফ করতে পারলে না। এত ভয়ানক শাস্তি দিলে আমাকে। তুমি জানতে আমাকে মেরে ফেলে এই শাস্তি পূর্ণ হবে না। তাই বাঁচিয়ে রেখে নতুন জীবনের স্বপ্ন দেখিয়ে তুমি আমার মৃত্যুর পরোয়ানা বানালে কত যত্ন করে। এমনভাবে আয়োজন করলে যে বেঁচে থাকার শেষ দিন পর্যন্ত আমি হাজারোবার মরব, নিজেকে ঘৃণা করব। বাহ বেলি, আমি তো তোমাকে বোকা ভাবতাম। কিন্তু তুমি আজকে আমাকে এই বোকা বানিয়ে দিলে। একটা মানুষ আরেকটা মানুষকে কতটা গভীরভাবে ঘৃণা করতে পারে তা তুমি দেখিয়ে দিলে। অর্কের চোখ থেকে ফোঁটা ফোঁটা হয়ে কান্নার মতিগুলো ঝরতে থাকে। মানসপটে ভেসে উঠতে থাকে ওদের একান্ত মুহূর্তে একে অপরের কাছে আসার স্মৃতি। সব দ্বিধা আর কষ্ট ভুলে কিভাবে ওরা দুজন শেষ পর্যন্ত এক হতে পেরেছিল, কিভাবে অর্ক বেলিকে ওর নিজের করতে পেরেছিল, ওই সব স্মৃতি অর্ককে তাড়া করতে থাকে। এখানেও তুমি আমাকে ধোঁকা দিলে। আমি ভেবেছিলাম তুমি ভালোবেসে আমার কাছে নিজেকে সমর্পণ করছো। কিন্তু না, সেটা ভালোবাসা ছিল না। কখনোই না। ওই মুহূর্ত ছিল আমার চূড়ান্ত ধ্বংসের আয়োজন, এক মিথ্যা মোহের মঞ্চায়ন।
তুমি আমাকে শেষ পর্যন্ত এই জায়গায় নামিয়ে ছাড়লে যে আমি তোমার মনকে স্পর্শ না করে শুধু শরীরটাকে জয় করেছি। আমাকে ছেড়ে চলে যাওয়ার সব বন্দোবস্ত করে তুমি ওই অনুভূতিগুলোকে শরীরে সর্বস্ব প্রমাণ করে দিলে। আজ বুঝতে পারছি অর্ককে তুমি নিজের কত বড় শত্রু মনে করতে। যতটা আয়োজন করে তুমি বদলা নিলে কেউ এভাবে ভালোবাসতেও পারে না। তুমি জিতে গেছো বেলি, আমি হেরে গেছি। মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। কিছুক্ষণ পর পর আকাশে বিদ্যুতের চোখ ঝলসানো রেখা যেন অর্কের বার্তা দিতে থাকে যে এভাবে ওর আবেগের অনুভূতির বুক চিরে দিয়েছে বেলির দেওয়া আঘাতগুলো। ঘন্টার পর ঘন্টা অর্ক অন্ধকারে বসে প্রকৃতির রুদ্র রূপ দেখল। নিজের শরীরে যতটা যাতনা দেওয়া যায় তার সবটুকু দিয়ে দেখল বেঁচে থাকার মূল্য আর কিভাবে দিতে হবে। অর্ক যখন বাসায় ফিরে আসে তখন রাত প্রায় 2টা। পকেট থাকা ফোন, বেলির রিপোর্ট সব ভিজে একাকার। অর্কের চোখ দুটো এত লাল যেন রক্ত উঠে আসবে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে ওর চূড়ান্ত বিধ্বস্ত অবস্থা। বৈঠক ঘরে ঢুকতেই ও দেখল পুরো পরিবার একসাথে বসে আছে। একদিকের সোফায় হাসনার কোলে মাথা দিয়ে বেলি শুয়ে আছে। অর্ককে দেখে সবাই চমকে উঠল। এ কি অবস্থা হয়েছে ওর? কেমন ভয়ানক লাগছে ওকে। আয়েশা বেগম ছেলের কাছে ছুটে যান। ওর চুল থেকে ঝরতে থাকা পানি আঁচল দিয়ে মুছে দিতে থাকেন। বরফের মতো ঠান্ডা হয়ে আছে অর্কের পুরো শরীর। অর্ক, কি হাল করেছিস নিজের? কোথায় ছিলি তুই? জানিস আমরা সবাই কত চিন্তায় ছিলাম। বেলি তোর জন্য কতটা অস্থির হয়েছিল। বেলি অর্কের নাম শুনেই উঠে বসে। শারীরিক কষ্ট ছাপিয়ে অর্কের অবস্থা দেখে ওর মনে ভয়ের ডালপালার বিস্তার হতে থাকে। এই অর্ককে বেলি খুব ভালো করে চেনে। জানে ওর বিধ্বংসী সত্তা কতটা ভয়ানক হতে পারে, কত নৃশংস হতে পারে অর্ক নিজের প্রতি। বেলি হাসনার হাত ছাড়িয়ে ছুটে আসে অর্কের কাছে। ওর কাঁধে হাত দিয়ে কিছু বলতে নেয় কিন্তু তার আগেই অর্ক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বেলিকে। ধাক্কাটা এত জোরে ছিল যে বেলির দুর্বল শরীরে তাল সামলাতে না পেরে ছিটকে পড়ে। সবাই চমকে ওঠে অসুস্থ বেলির প্রতি অর্কের এই নিষ্ঠুরতা দেখে। হাসনা আর আয়শা ছুটে এসে বেলিকে ধরেন। বেলি ভয় কাঁপতে থাকে। মোহাইমেন ছেলেকে ধমক দিয়ে বলেন, অর্ক, বিহেভ ইয়োরসেলফ। এটা কি ধরনের আচরণ তোমার? কিন্তু অর্ক যেন শুনেও শুনল না বাবার কথা। বেলির হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসলো। ওর 2 কাঁধ শক্ত করে ধরে বলল, কেন করেছ? কিভাবে করেছ তুমি এমনটা? কে সাহস দিয়েছে তোমাকে এটা করার? অর্কের রাগ, ওর ক্রোধ যেন আজকে সব সীমা ছাড়িয়ে গিয়েছে। ও মাথার পেছনে হাত দিয়ে বেলির চুলগুলো মুছে ধরল। যন্ত্রণায় বেলি মুখ থেকে না চাইতেও আর্তনাদ বের হয়ে আসে। কিন্তু অর্ক আজকে কিছুই দেখবে না। ও শুধু নিজের প্রশ্নের জবাব চায়। বেলি, আমার প্রশ্নের জবাব দাও তুমি, তা না হলে অনেক খারাপ হয়ে যাবে। আয়শা এসে অর্ককে থামাতে চান, কিন্তু ওর শক্ত মুঠো থেকে বেলিকে আলাদা করতে পারেন না। অন্যদিকে বেলি অঝোর ধারায় কান্না করে যাচ্ছে। শিশির ছুটে এসে ভাইকে আটকাতে চায়, কিন্তু অর্ক যেন আজ ভীষণ বেপরোয়া। ও বেলিকে আবারও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। চিৎকার করে বলে, বেঈমান, তোমাকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তোমার জন্য আমি নিজের জীবনটা নিজের হাতে নষ্ট করেছি। তোমাকে সুযোগের পর সুযোগ দিয়ে আমি নিজেকে ঠকিয়েছি। এর চেয়ে ভালো হতো যদি আমি তোমাকে আগেই মেরে ফেলতাম। তাহলে আজকে এই দিন দেখতে হতো না। মন চাইছে তোমাকে এখনই শেষ করে। কিন্তু অর্ক কথা শেষ করতে পারে না। তার আগেই থেমে যায় প্রচণ্ড জোরে এক চড় খেয়ে। রহমান মঞ্জিলের অভ্যন্তরে যেন ভূমিকম্প হলো। সবাই হতবাক হয়ে তাকিয়ে দেখে হাসনা অর্ককে চড় মেরেছেন। অর্ক অবিশ্বাস ভরা দৃষ্টিতে হাসনার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে মেরেছ? ওই বেঈমানটার জন্য তুমি আমাকে চড় মেরেছ? ছোট মা তুম। কিন্তু এবারও অর্ক থেমে যায়। হাসনা ওকে আবারও চড় মারলেন। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। মাটি থেকে বেলিকে তুলে নিজের বুকে আগলে নিলেন। তারপর অর্কের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, খবরদার, আর একবার যদি তুমি আমার মেয়েকে ছুঁয়েছ, আর একবার যদি ওর দিকে হাত বাড়িয়েছ, অনেক হয়েছে তোমার পাগলামি। কিন্তু আর না। আজকে তুমি যা করেছ তারপরে আমি তোমার কাছে আমার মেয়ের দায়িত্ব দিতে পারবো না। বৃদ্ধ রহমান সাহেব যেন বিশ্বাস করতে পারছেন না হাসনা এমনটা করেছে। শুধু রহমান সাহেব কেন, উপস্থিত সবাই যেন থমকে গেছে। যে ছেলের গায়ে আজ পর্যন্ত পরিবারের কেউ হাত তোলেনি তাকে এভাবে সবার সামনে হাসনা মারতে পারল। আসিফ নিজের স্ত্রীর এই রূপকে চিনতে পারছেন না। অর্ক হাসনার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে এই কথা বলতে পারলে, ছোট মা? এভাবে আঘাত করতে পারলে আমাকে?
অর্কের চোখের অশ্রু যেন বাঁধ মানছে না। অন্যদিকে বেলি ওর এই অবস্থা দেখে মর্মে মর্মে নিঃশেষ হয়ে যাচ্ছিল। কিন্তু হাসনা কিছুর তোয়াক্কা না করেই বললেন, হ্যাঁ, আমি বলছি একথা। আজকে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তোমার ছোট মা না। আমি বেলির মা হয়ে তোমাকে আঘাত করেছি। জানি আমার মেয়ের অনেক ভুল। কিন্তু তাই বলে তুমি আমার চোখের সামনে ওর সাথে এমন ব্যবহার করবে আর সেটা আমি চেয়ে দেখব, এমনটা আর হবে না। বেলি খারাপ, ও বেঈমান, ও নিকৃষ্ট, জঘন্য। তাহলে ওকে ছেড়ে দাও, মুক্তি দিয়ে দাও। তুমি নিজেও বাঁচো আর আমার মেয়েটাকেও বাঁচতে দাও। আসিফ গম্ভীর কণ্ঠে বলেন, হাসনা, তুমি চুপ করো। এমন না হয় মুখের কথা ফেরাবার সুযোগ তুমি না পাও। দরকার নেই আমার সুযোগের। কিছু চাই না আমি। শুধু আমার মেয়েকে আমি এভাবে দেখতে পারবো না। অর্ক, আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি বেলিকে রেহাই দাও এই সম্পর্ক থেকে। ওকে একটু শান্তিমতো বাঁচতে দাও। অর্ক ওর চোখ থেকে বেয়ে পড়া পানি মুছে মুখে হাসি টেনে বলে, আসলেই তো তাই। তুমি তো শুধু বেলির মা। আমি তো তোমার কিছু না। তো বেলির মা, মন দিয়ে শোন আমার কথা। তোমার যেই মেয়েকে বাঁচাবার চেষ্টা করছো তুমি, সে নিজেকে মারার সব আয়োজন সম্পন্ন করেছে। আমার ওকে মুক্তি দেওয়ার আগেই ও তোমাদের ফাঁকি দিয়ে চলে যাওয়ার বন্দোবস্ত করেছে। হাসনা হতবাক হয়ে তাকিয়ে থাকেন। বুঝতে পারছেন না অর্ক কি বলতে চাইছে। কি বিশ্বাস হচ্ছে না আমার কথা। দাঁড়াও প্রমাণ দেখাই তোমাকে। অর্ক পকেট থেকে ভিজে যাওয়া বেলির রিপোর্টটা হাসনার চোখের সামনে মেলে ধরে বলল, এখানে কি লেখা আছে জানো? এটাতে তোমার মেয়ের মৃত্যুর পরোয়ানা লেখা আছে যা সে তোমাদের সবার কাছ থেকে লুকিয়েছে। দাদু ভাই তুমি কি কইতাছো? বেলির কি হয়েছে? অর্ক সবার দিকে তাকিয়ে বলল, বেলির লিভার সিরোসিস, অ্যাডভান্স স্টেজ। লিভার ট্রান্সপ্লান্ট না করা গেলে ও আর কিছুদিনের মেহমান তোমাদের কাছে। রহমান সাহেব মাথা ঘুরে পড়ে যেতে নেন। কিন্তু হামিদ যে তাকে জড়িয়ে ধরে। মোহাইমেন আর হামিদ ছাড়া বাকি সবার কাছে অর্কের কথা অবিশ্বাস্য লাগছে। ও কি বলছে এসব? কেন বলছে? বেলির ওপর রাগ করে অর্ক আর যাই করুক এমন কথা তো বলবে না। হাসনা অর্কের কাছে এসে বললেন, তুই জানিস তুই কি বলছিস? এমন কথা বলে আমার ধৈর্যের আর পরীক্ষা নিস না। বল এইমাত্র যা বলেছিস তার সবটা মিথ্যা। যা বলেছি তার সবটাই সত্য। তোমার মেয়েকে আমি কি মুক্তি দেব? দেখো ও আমাকে শাস্তি দেওয়ার জন্য যা যা করার সব আয়োজন করে রেখেছে। ঢাকায় যে ডাক্তার দেখিয়ে সব জানার পরেও কাউকে কিছু বলেনি। পুরো পরিবারের কাছ থেকে লুকিয়েছে এই রিপোর্ট। আমি তো ওকে পূর্ণ সম্মানের সহিত আমার স্ত্রীর মর্যাদা দিতে চেয়েছি কিন্তু ও তো আমাকে জীবন্ত মেরে ফেলার প্ল্যান করে বসে আছে। পরিবারের প্রত্যেকে বেলির দিকে তাকিয়ে আছে। শিউলি তো বোনকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। হাসনা যেন মানতেই পারছেন না এসব। আয়েশার কাছে যে বললেন, ও বুবু, অর্ককে বলো না এসব না বলতে। আমি ওকে মেরেছি তাতে কি হয়েছে? আমার সন্তানকে আমি শাসন করেছি। তাই বলে কি ও এসব আজেবাজে কথা বলবে? বেলিকে না ও ভালোবাসে তাহলে কিভাবে ওর মরার কথা মুখের ওপর বলছে? বুবু, তুমি ওকে থামতে বলছো না কেন? মোহাইমেন পরিবারের সবার সামনে ঘোষণা দিলেন, অর্ক যা বলেছে সত্যি বলেছে। বেলির লিভার সিরোসিস অ্যাডভান্স স্টেজে আছে। যত দ্রুত সম্ভব লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। হাতের সময় খুব কম আছে। হাসনা হাউমাউ করে কান্না জুড়ে দেন আয়শাকে জড়িয়ে। আসিফ মেয়ের দিকে তাকিয়ে বললেন, কেন করলে তুমি এমন? শেষ পর্যন্ত এভাবে সবাইকে শাস্তি দিলে। বেলি মাথা নিচু করে কান্না করতে থাকে। আজকে ওর বলার কিছুই নেই। দিনের পর দিন অভিমান পুষে ও নিজেকে শাস্তি দিতে চেয়েছে। সবার কাছ থেকে মুখ লুকিয়ে বিদায় নিতে চেয়েছে। কিন্তু এখন এই পরিবারের সবার এত ভালোবাসা, এত আদর ওকে দুর্বল করে দিচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ওই মানুষটার মুখোমুখি হতে যার কাছে ওর সব বাধা পড়ে গেছে এই কয়দিনে। কিন্তু বেলি চাইলেও আর কিছু ঠিক করতে পারবে না। কষ্ট শুধু একটাই, বিদায়ের সময়ও বেলি সবাইকে কষ্ট দিয়ে যাচ্ছে। আজও অর্ক ওর জন্য আঘাত পাচ্ছে। রহমান সাহেবের মাথা ঘুরতে থাকে। এই বয়সে এমন ধাক্কা নেওয়ার মতো মনের জোর তার নেই। হামির তাকে ঘরে নিয়ে যান। অর্ক এসে বেলির সামনে দাঁড়ায়। ওর চোখ মুখের কোথাও একটু কোমলতার আভাস নেই। বেলির দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, তোমার যা যা করার ছিল তুমি করেছ। এবার আমার পালা। বলেছিলাম তোমাকে আমি শান্ত আছি, আমাকে শান্তই থাকতে দাও। কিন্তু তুমি শোননি। আজ এই মুহূর্তে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, বেলি, তুমি নিজের এই অপরাধের প্রায়শ্চিত্ত জীবদ্দশাতেই করবে।
আমি বাধ্য করব তোমাকে এটা করতে। দেখে নিও। তারপর মোহাইমেন এর দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি ঢাকায় ডাক্তারদের সাথে ট্রান্সপ্লান্টের ব্যাপারে কথা বলো। আমরা কালই ঢাকায় যাচ্ছি। আমি কোথাও যাব না, কোনো ট্রান্সপ্লান্ট করাবো না। যতদিন আছি এই রহমান মঞ্জিলেই থাকব। তোমরা আমাকে নিয়ে টানাহেচড়া করো না। অর্ক বেলির কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারল না। হাতের সামনে যে বিশাল চীনামাটির ভাস ছিল সেটা তুলে নিয়ে আছাড় দিল। সবাই ভয়ে আঁতকে উঠল ওর কাণ্ড দেখে। অর্ক হাসনার দিকে তাকিয়ে বলল, তোমার মেয়েকে বলে দাও চুপচাপ আমার সাথে ঢাকা যেতে। তা না হলে কি হবে সেটাও চিন্তাও করতে পারবে না। অর্ক ভাঙ্গা টুকরোগুলো পায়ে মারিয়েই চলে গেল। তবে এবার আর চিলেকোঠায় না, বরং নিজের ঘরে যেয়ে দরজাটা আওয়াজ করে বন্ধ করে দিল। মধ্যরাত। বাহিরে ঝড়ো প্রকৃতি যতটা অশান্ত, রহমান মঞ্জিলের ভেতরে ততটাই নিস্তব্ধতা। প্রতিটা ঘরে আলো জ্বলছে। বোঝাই যাচ্ছে কারো চোখে ঘুম নেই। আসিফ তার ব্যাংকের এফডির কাগজপত্র আর নিজের টাকায় কেনা জমির দলিলপত্র বের করে বিছানায় রাখলেন। হাসনা এসে স্বামীর পায়ের কাছে বসলেন। এক অসহায় মায়ের আহাজারি তার কণ্ঠে। আসিফ, কি হয়ে গেল? বেলি কি করে পারল এত বড় সত্য আড়াল করতে? মা হয়েও আমি বুঝলাম না মেয়ের শরীরের ভেতর মরণব্যাধি বাসা বেঁধেছে। ওর কিছু হয়ে গেলে আমি কি করে নিজেকে মাফ করব? আসিফ গম্ভীর হয়ে থাকলেন কিছুক্ষণ। তারপরে বললেন, বেলির জন্য আমাদের অবহেলা আর অভিযোগ ওকে বাধ্য করেছে এমন করতে। ও যদি দোষ করে থাকে আমরা সবাই তার ভাগীদার। বাবা হিসেবে নিজের ব্যর্থতার দায় স্বীকার করছি আমি। তবে অর্কর স্বামী হিসেবে ব্যর্থ হবে না। দেখে নিও ও বেলির হাত ধরে টেনে ওকে মৃত্যুর দুয়ার থেকে জীবনের পথে নিয়ে আসবে। আসিফ কিছুটা থেমে আবার বললেন, তুমি আজকে অর্ককে আঘাত করে ঠিক করনি, হাসনা। তুমি মা, সন্তানের জন্য তোমার ভালোবাসা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তবে স্বামী হিসেবে তুমি ওর অধিকারকে আজকে অসম্মান করেছ। আঘাত করার আগে একবার ওর দিকে তাকালে বুঝতে পারতে ধ্বংসের শেষ প্রান্তে ওই ছেলে দাঁড়িয়ে আছে। স্বামীর কথা শুনে হাসনার বুক ফেটে কান্না আসে। কি অসহনীয় এই যন্ত্রণা! যে ছেলেকে ছোটবেলায় আঁচলের ছায়া দিয়ে রেখেছেন যেন রোদ না লাগে, বুকের উন দিয়ে রেখেছেন যেন শীত না লাগে, সেই ছেলেকে আজকে কিভাবে আঘাত করলেন? না জেনে না বুঝে কিভাবে অর্ককে ওই কটু কথাগুলো বলতে পারলেন? এমন সময় মোহাইমেন আর আয়শা আসলেন আসিফের ঘরে। বড় ভাইয়ের হাতে আসিফ নিজের ব্যাংক আর জমির কাগজগুলো তুলে দিয়ে বললেন, ভাইয়া, আমার সহায় সম্বল বলতে এই আছে। আমি জানি বেলির চিকিৎসায় তুমি কোনো ত্রুটি রাখবে না। তবুও বাবা হিসেবে আমাকে আমার দায়িত্বটুকু পালন করতে দাও। মোহাইমেন আসিফের কাছ থেকে কাগজগুলো নিয়ে আয়শাকে দিলেন আলমারিতে রাখার জন্য। তারপর ভাই আর ভাইয়ের বউকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ভুলে যাচ্ছ একটা কথা। আমি বেলির শ্বশুর হওয়ার আগে ওর বড় বাবা। যদি সেই সম্পর্কের মান রাখতে না চাও তো এটা শুনে রাখো, অর্কের সাথে বিয়ের পরে বেলির সব দায়িত্ব আমাদের। এখন যা করবার সেটা ওর স্বামী আর শ্বশুর করবে। যদি আমরা আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই তখন না হয় তোমরা এসে নিজেদের মেয়েকে বুঝে নিও। তার আগে অন্তত এইভাবে আমাদের অপমান করো না। মোহাইমেন এর কথা শুনে আসিফ আর হাসনা দুজনেই কান্না করে দেন। বড় ভাইয়ের হাত ধরে আসিফ বলেন, এভাবে বলো না, ভাই। আর সহ্য করবার ক্ষমতা যে অবশিষ্ট নাই। তোরা ছোট, তোদের ওপর শাসন করার অধিকার আছে আমাদের। তাই বলছি বেলির ব্যাপারে যা করবার আমাকে করতে দে। তা না হলে তুই নিজের বড় ভাইকে হারাবি। আসিফ হুইল চেয়ারে বসে ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেন। মোহাইমেন এগিয়ে এসে ভাইকে বুকে জড়িয়ে ধরেন। হামির বসে আছেন রহমান সাহেবের বিছানার কাছে। বিপি বেড়ে যাওয়ায় তাকে প্রেসারের ওষুধ দেওয়া হয়েছে। কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন থেকে উনি জেগে উঠলেন। হামিরের হাত মুঠোবন্দি করে বললেন, আমার দোষের কি মাফ নাই, হামির? সারা জীবন আমি ভুল করছি, সেইটার জন্য প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাই। তাইলে আজকা এই দিন আল্লাহ আমারে কেন দেখাইল? আমার সন্তান আমার কাছে থাইকাও দূরে। অর্ক জীবনে সুখ পাইল না শুধু আমার ভুলের জন্য। আমার ফুলের মতো নাতনি সে আমার আগে সাদা কাফন পইরা এই রহমান মঞ্জিলের বাইরে যাইব। আমি এই কষ্ট কই রাখুম, হামির? নীলিমার অভিশাপ থেইকা আমি কেমনে আমার পরিবাররে বাঁচামু? তোমার সন্তানের হায় থেইকা কেমনে সবাইরে রক্ষা করুম? তুমি আমারে কও, হামির। আমি কি করলে আমার পাপ মোচন হইব? চুপ কইরা থাইকো না। তোমার আব্বার কথার জবাব দাও। হামির চেয়ার থেকে উঠে যে বিছানায় বসেন। বৃদ্ধ মানুষটাকে আতশোয়া করে নিজের পাশে টেনে নেন। তারপর আস্তে আস্তে করে বলেন,
আম্মা গান গিয়ে আমাকে ঘুম পাড়াতে পারতেন না তার বুকের ব্যথার জন্য। তাই আপনি গভীর রাতে ঘুম পাড়ানি গান গেয়ে আমার চোখে ঘুমের পরি নিয়ে আসতেন। মনে আছে আপনি গাইতেন খোকা ঘুমালো পাড়ার জোরালো বর্গি এলো দেশে। আমি ভয়ে আপনাকে আঁকড়ে ধরতাম। তখন হেসে বলতেন আর কটা দিন সবুর করো খুশি কিনেছি। আমি বলতাম আপনি ভুল গান গাইছেন হামির শব্দটা সম্পূর্ণ না করে কিছুক্ষণ থেমে বলল, আপনি বলতেন ভুল গান গাইনি। আমি আমার সব দিয়া তোমাগোর জন্য খুশি কিনা রাখছি। কখনো তোমাগো খুশি কোনো বর্গি আয়সা কায়রা নিতে পারবো না। কিন্তু আপনি ভুল ছিলেন। বর্গি এসে আমার জীবন তছনছ করে দিয়েছে, আমার খুশি, আমার সন্তান সব কেড়ে নিয়েছে। আর সবচেয়ে বড় কষ্টের কথা কি জানেন? বর্গিকে আমার জীবনে ঢোকার পথ আপনি নিজের হাতে করে দিয়েছেন। বাচ্চাদের মতো রহমান সাহেব হামিরকে শক্ত করে ধরে বলেন, এমনে কয়ো না, হামির। তোমার বাপিরে তুমি এমনে মাইরো না। তার চাইতে না হয় আমারে জিন্দা দাফন কইরা দাও। হুসস, এভাবে বলে না। নীলিমার জন্য আমার ভালোবাসা যত গভীর হোক না কেন, সন্তানের জন্য আমার শোক যতই তীব্র হোক না কেন, আমি কখনো আমার পরিবারের জন্য অভিশাপ দেইনি। আপনার অহংকারের বিনাশ চেয়েছি কিন্তু আপনাকে হারতে দিতে চাইনি। চিন্তা করবেন না, বেলির কিছু হবে না। স্বামী হিসেবে আমি আমার স্ত্রীর হেফাজত করতে পারিনি। কিন্তু অর্ক ব্যর্থ হবে না। দেখে নিয়েন আপনি, বেলিকে অর্ক ফিরিয়ে আনবে। হামির আস্তে আস্তে করে রহমান সাহেবের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন আর বুড়ো মানুষটা নিশ্চিন্ত মতো নিজের সন্তানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অর্ক ঘর অন্ধকার করে বসে আছে। জ্বরে একটু পরপর ওর শরীর কাঁপছে। কিন্তু সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। মাটিতে বসে একটার পর একটা সিগারেট পুড়িয়ে যাচ্ছে। না, না, সিগারেটের আগুনে আসলে অর্ক নিজের দগ্ধ হওয়া হৃদয়কে আরো ঝলসাচ্ছে। হঠাৎ ঘরে কেউ ঢুকল। দরজা বন্ধ করে গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে আসছে মানুষটা। অর্ক জানে সে কে, তবুও একটাবার মুখ তুলে তাকালো না ওর দিকে। বেলি এসে মাটিতে বসল। অর্কের পায়ের কাছে রক্তের ছোপ দেখে ও বুকের মধ্যে মনে হয় আগুন লেগে যায়। তুলায় স্যাভলন নিয়ে অর্কের পায়ে লাগাতে নিল, কিন্তু অর্ক পা সরিয়ে ফেলল। বেলির কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য উঠে দাঁড়াবার চেষ্টা করতে যেও পারল না। বেলি জোর করে অর্ককে বসিয়ে ওর বুকের মাঝে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ল। অর্কের জড়তপ্ত শরীরটাকে বেলি নিজের সবটুকু দিয়ে যেন আঁকড়ে ধরল। কিন্তু অর্ক কোনো সাড়া দেয় না। বেলিকে পাল্টা জড়িয়েও ধরে না, পাথরের মতো নিশ্চুপ হয়ে থাকে। অর্কের এই কঠিন রূপ বেলির কাছে অসহনীয় লাগছে। প্রেমিক পুরুষের এই পাষাণ মূর্তিও মেনে নিতে পারেছে না। বেলি হাত বাড়িয়ে অর্কের গাল দুটো ধরে বলল, কথা বলবে না আমার সাথে? এত রাগ করে থাকবে? এভাবে আবেগকে আটকে রাখবে? অর্ক ম্লান হেসে বলে, মৃত মানুষ কথা বলে না, এটা নিশ্চয়ই তোমার জানা কথা। আর যে আবেগের কথা বলছো সেটা তুমি নিজের হাতে হত্যা করেছ। প্লিজ অর্ক, এমন করো না। আমার কাছে আর বেশি সময় নেই। একা একা অনেক দূরে চলে যাচ্ছি। যাওয়ার আগে অন্তত আমাকে দূরে ঠেলে দিও না। অর্ক বেলিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। ভীষণ কঠোর হয়ে বলে, তুমি যেখানে খুশি সেখানে যাও। আই ডোন্ট কেয়ার। শুধু এটা মনে রেখো যত দূরেই যাও পথের শেষ প্রান্তে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখবে। বলেছিলাম না সেদিন হয় আমার বউ হবে আর না হয় বিধবা। তুমি বোধহয় বুঝতে পারোনি আমার কথার মানে। তাই আবার বলছি, তোমার চোখের সামনে দিয়ে আমার জানাজা উঠবে। কাফন গায়ে জড়াবার আগেই বিধবার শাড়ি তোমার শরীরে উঠবে। অর্কের উচ্চারিত প্রতিটা শব্দ যেন বেলির অস্তিত্বকে নাড়িয়ে দিল। সহ্য করতে না পেরে বেলি অর্কের ঠোঁটজোড়াকে নিজের অধরে আটকে নিল। এই প্রথম বেলি অর্ককে এভাবে স্পর্শ করল যার উত্তাপ ওর শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। কিন্তু এবার এই স্পর্শ একতরফা হয়ে রইল। অর্ক নিজের জায়গায় অনড় থেকে এক চুল পরিমাণও এগিয়ে আসলো না। বেলি অর্ককে জড়িয়ে ধরে বলল, আমি ঢাকায় যাব না। অর্ক, তুমি সত্যটা মেনে নাও। তোমার আর আমার সুখের স্থায়িত্ব শুধু কয়েক মুহূর্তের জন্য। তাই এই মুহূর্তগুলোকে এভাবে হেলা করো না। বাকি কটা দিন আমাকে নিয়ে এখানেই থাকো, প্লিজ। অর্ক কঠিন দৃষ্টিতে বেলির দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে ওকে নিজের খুব কাছে টেনে নিয়ে ভীষণ আগ্রাসী কিছু ছোঁয়া দিয়ে বলল, কান খুলে শোনো, তুমি কাল ঢাকায় যাচ্ছ। যদি এই কথা আমাকে আরেকবার উচ্চারণ করতে হয়, ট্রাস্ট মি, সেটা আমার মুখ থেকে শোনা শেষ বাক্য হবে তোমার জন্য। তোমাকে পাওয়ার জন্য এই লড়াইয়ে যদি নিজেকে মেটাতে হয় তাহলে তাই হোক। হয় তুমি আমার হবে আর না হয় আমি তোমার স্মৃতির অংশ হব। দেখি কে জেতে আর কে হারে।